হিজবুল্লাহ বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপরে আবারও হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলা চলতেই থাকবে, ইরান এমনই নির্দেশনা দিয়েছে। অনেকে মনে করেছিল এই ফাঁকে হিজবুল্লাহ এবং তার মিলিশিয়া গোষ্ঠীর সাথে মিলে ইরান ইসরায়েলের উপরে হামলা করবে। বন্ধুরা, আমেরিকার তরফ থেকে শেষ পর্যন্ত 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এর মধ্যে হয়তো ইরান ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে পারে, কিন্তু সেটি এখন আর হয়নি। বন্ধুরা, এই দামাদলের মধ্যেই ঘটেছে নতুন আর এক ঘটনা। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরে দনেক শহরে পার্শ্ববর্তী কয়েকটি উপশহর দখল করে নিয়েছে রাশিয়ান বাহিনী। এটি তাদের জন্য নতুন আরেকটি সাফল্য বলা যেতে পারে। গত 24 ঘন্টায় সাফল্যের মাধ্যমে রাশিয়ান বাহিনী মূলত এক প্রকার ঘোষণা করলো, তোমরা যত অস্ত্রশস্ত্র এই মুহূর্তে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকাও না কেন, সেগুলোকে আমরা ডিস্ট্রয়েড করবো এবং ধ্বংস করে দেব। তার পাশাপাশি F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান থেকে শুরু করে তাদের যে ট্যাঙ্কগুলোর অবস্থা হয়েছিল সেটিকেও আমরা সেই একই অবস্থায় নামিয়ে আনব। বলতে গেলে সেই সক্ষমতা অবশ্যই রাশিয়া রয়েছে, রাশিয়া সেটি প্রমাণ করে দেখিয়েছে। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার এই অপ্রতিরোধ্য অগ্রগতির কারণ কী, সেই কারণগুলো হয়তো আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আর একটা ব্যাপার, এতদিন ধরে যে ব্যাপারটি শোনা যাচ্ছে, রাশিয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি ইনভলভ হতে পারে, তার বর্তমান সাম্প্রতিক মন্তব্যগুলো এবং তাদের যে সকল পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় কর্ণধার রয়েছে তাদের এই সাম্প্রতিক বা পিছনের মন্তব্যগুলো বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। রাশিয়া এখন অল আউটভাবে কি ইরানের পাশে বা মধ্যপ্রাচ্যের যে সকল ইরানের প্রক্সি বাহিনীগুলো রয়েছে তার পাশে দাঁড়াবে, তার সম্ভাবনা কতটুকুন? আর সত্যিকারে যদি রাশিয়া এই সকল প্রতিরোধ গোষ্ঠী বা স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর পাশে দাঁড়ায়, তাহলে এই যুদ্ধের ফলাফল শেষ পর্যায়ে কোথায় গিয়ে ঠেকতে পারে? সেটি কি ইসরায়েলকে বড় ধরনের কোনো আঘাত আনতে দিবে বা আঘাত আনতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? রাশিয়ার বর্তমান অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সহায়তা একে অপরের সাথে জড়িয়ে রেখেছে ইরানকে। রাশিয়া এবং ইরানের এই সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরও বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারে? নতুন একটি সংবাদ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। ব্যাপারটি এখনও পর্যন্ত আসলে ওইভাবে ডিটেলসলি পাওয়া হয়নি। যখন ডিটেলসলি পাবো তখন আপনাদের মাধ্যমে ব্যাপারটি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাবমেরিন থেকে শুরু করে আপনার যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র ইরান অনেকদিন ধরে রাশিয়ার কাছ থেকে কিনতে চাইছে, সেটি কয়েক দশক ধরে। ইতিমধ্যে S-300 থেকে শুরু করে আরও নতুন নতুন যুদ্ধবিমান রাশিয়া ইরানের কাছে হস্তান্তর করেছে। তবে ইরানের চাওয়া আরও বড়। তারা চায় ইসরায়েলকে মোকাবেলা করার জন্য রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমানের মতো যুদ্ধবিমান এবং এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এই ধরনের যে সকল বিমানগুলোর বোমাগুলো রয়েছে সেগুলো। সুতরাং শুধু বিমান পেলে হবে না, সেখানে প্যাকেজ অস্ত্রগুলো পেতে হবে। আর এই জন্য তারা নতুন করে আবার যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ করেছে রাশিয়ার কাছ থেকে। এবার তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক আরও উন্নত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে। উন্নত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আসলে অনেক কিছুই বোঝানো হয়। এর বাইরে সম্ভবত মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়ার কাছ থেকে তারা চাইতে পারে। এই মুহূর্তে রাশিয়ার হাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রয়েছে, যেটি বর্তমানে আমেরিকার কাছেও নেই। এই দিক থেকে তারা আমেরিকার থেকে এগিয়ে বলে ধারণা করা হয়। তাদের হাতে যে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটি প্রায় 600 কিলোমিটার দূর থেকে স্টিলথ যুদ্ধবিমানের পাশাপাশি কনভেনশনাল সামরিক সমরাস্ত্র যেমন ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল এগুলো শনাক্ত করতে পারে এবং বিভিন্ন লেয়ার ভিত্তিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলোকে এনগেজ করে এবং টার্গেটে রূপান্তরিত করে ধ্বংস করতে পারে। এই ধরনের ভার্সাটাইল ক্ষেপণাস্ত্র পৃথিবীর কয়েকটা দেশের কাছে আছে, যেগুলো মূলত রাশিয়া নির্মাণ করে থাকে। বন্ধুরা, আর যুদ্ধবিমানের ক্ষেত্রে Su-35 এই মুহূর্তে রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। রাশিয়ার পূর্বে ভারী 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান Su-27 এর উচ্চারণের মাধ্যমে বা উৎকর্ষতার মাধ্যমে এই Su-35 যুদ্ধবিমানটি নির্মাণ করা হয়। এটি রাশিয়ার বিভিন্ন ধরনের পদ্ধতিগত অবস্থানের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। রাশিয়া মনে করে যতদিন না পর্যন্ত তাদের 5th জেনারেশন ফাইটার টোটালি অপারেশনাল পর্যায়ে আসছে, ততদিন পর্যন্ত তারা Su-35 এই যুদ্ধবিমানটিকে আমেরিকার তৈরি F-35 লাইটিং II, F-22 র্যাপটার এবং আরও অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানের মোকাবেলা করার কাজে ব্যবহার করবে বলে ধারণা করা হয় এবং এক্ষেত্রে তাদের বক্তব্য রয়েছে। বন্ধুরা, Su-35 যুদ্ধবিমানটি মূলত রাশিয়ার যে প্রতিষ্ঠান নির্মাণ করেছে তারা কয়েকটি দেশের কাছে বিক্রি করেছে বা রাশিয়ার সরকারের মাধ্যমে তারা বিক্রি করেছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চীন এবং আরেকটি হচ্ছে মিশর। বন্ধুরা, মিশরের ব্যাপারটি এখনও পর্যন্ত কার্যকর নয়, কারণ মিশর এই যুদ্ধবিমানের অর্ডার দিয়েছিল কিন্তু তারা ডেলিভারি পায়নি।
মিশরের জন্য রেজিমেন্ট যে যুদ্ধ বিমানগুলো তৈরি করা হয়েছিল, পরে সেই যুদ্ধ বিমানগুলো ইরানের কাছে হস্তান্তর করার জন্য রাশিয়া ইরানকে অনুরোধ করে বা ইরানকে প্রপোজ দেয় যে তারা যদি এগুলো কিনতে চায় কিনতে পারে ইচ্ছা করলে। ইরান সেই সুযোগটি হাতছাড়া করেনি। প্রাথমিক পর্যায়ে তারা 12টির মতো যুদ্ধ বিমান ক্রয় করে নেয় এবং পরবর্তীতে জানা যায় মতান্তরে এটি 24টি পর্যন্ত উঠতে পারে। বন্ধুরা, এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করার পর রাশিয়া আরও বেশি যুদ্ধ বিমান সম্ভবত বিক্রি করতে চাইবে ইরানের কাছে। তবে এই মুহূর্তে রাশিয়া যে যুদ্ধ অবস্থায় রয়েছে তাকে বহিমুখী শত্রুর আক্রমণ মোকাবেলা করতে হচ্ছে। বন্ধুরা, আমেরিকা প্রতিনিয়ত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তাদের স্ট্রিট ফাইটার নিয়ে কৃষ্ণ সাগরের আশেপাশে অঞ্চলগুলোতে নিয়মিত টহল দিচ্ছে। অর্থাৎ আমেরিকা রাশিয়ার ঘরের মধ্যে এক প্রকার বলা চলে। তাদের অত্যাধুনিক প্রযুক্তির F-22 র্যাপটর থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ বিমানে সজ্জিত এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সমুদ্রে দানবের মতো ভেসে বেড়ায় যে কোনো শত্রুকে টার্গেটে রূপান্তরিত করে। সুতরাং এটি নিয়ে অবশ্যই রাশিয়ার কনসার্ন রয়েছে। বন্ধুরা, এই কনসার্ন দূর করার জন্য তারা মূলত এমন কিছু করতে চাচ্ছে যেগুলো দিয়ে আমেরিকাকে এখানে রোধ করা যায়। তারা এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে আঘাত আনতে চাইছে ইরানের মাধ্যমে। এখন তারা যদি এটি করতে পারে তাহলে ভূরাজনৈতিক এবং পলিটিক্যালি তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। তবে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলো মনে হয় না তাদের অবস্থান থেকে আমেরিকার বিরুদ্ধে গিয়ে তা ইরানকে সহযোগিতা করবে বা রাশিয়াকে সহযোগিতা করবে। তবে শেষ পর্যন্ত রাশিয়ার একটি কলোনি রয়েছে। তারা বর্তমান ক্ষেপণাস্ত্র বা অস্ত্রসজ্জায় দুর্বল হলেও তাদের কিন্তু ভূমিভিত্তিক ভূকৌশলগত অবস্থান রয়েছে, যার মধ্যে কাতারকে আমরা ধরতে পারি। আসলে কাতার অত্যন্ত ধনী দেশ। কাতার এই যুদ্ধ বিগ্রহে জড়াবে না, তারা সবসময় সমঝোতার মধ্যে থাকে। তবে কাতারকে আপনি রাশিয়া ঘেঁষা বা ইরান ঘেঁষা অথবা সৌদি ঘেঁষার বাইরে আপনার ইরানের যে কলোনি রয়েছে তাদের ঘেঁষা বা তুরস্ক ঘেঁষা বলতে পারেন। বন্ধুরা, কাতারের বাইরে অন্য যে সকল গালফ কোঅপারেশনের দেশগুলো রয়েছে তারা সকলেই আমেরিকার সমর্থক। এবং এক্ষেত্রে যদি ইরানের সাথে ইসরায়েলের একটি অল আউট অ্যাটাক শুরু হয়, সেক্ষেত্রে আপনার রাশিয়ার ভূমিকাটি কী হতে পারে? বন্ধুরা, রাশিয়া এখানে সরাসরি যুদ্ধ করতে আসবে বলে আমার কাছে মনে হয় না। তবে সেক্ষেত্রে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, এই যুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে তারা সরাসরি ইরান এবং এই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সহযোগিতায় থেকে তাদেরকে মদত দেওয়ার কাজটি করবে, যেন দীর্ঘমেয়াদে এখানে আমেরিকার নামগন্ধ মুছে দেওয়া যায়। ইসরায়েল করে যে ব্যাপারগুলো তারা করে, ইসরায়েলের এই বিরোধিতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মন জয় করার একটি প্রেক্ষাপট রচনা করার একটি সিদ্ধান্ত গ্রহণ করে থাকতে পারে রাশিয়া। কারণ তারা জল না চাইতেই এখানে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে বা তাদের বিরুদ্ধে সামরিক সহায়তা দিলে রাশিয়া এখানকার সাধারণ জনগণের মধ্যমণিতে রূপান্তরিত হবে। বন্ধুরা, পরিসংখ্যানে দেখা যায় সৌদি আরব এবং অন্য যে সকল দেশ মধ্যপ্রাচ্যে আমেরিকার সৈন্যকে এখানে মোতায়েন করেছে, মূলত সাধারণ জনগণের সমর্থন এখানে একেবারে নাই বললেই চলে। 90%-এর অধিক তারা এর বিরোধিতা করে এবং মাত্র 90%-এর নিচে 5 থেকে 2%-এর মতো তারা এটির সমর্থন করে থাকে যে এখানে বাইরের বা বহিরাগত শক্তি এখানকার অর্থনৈতিক, রাজনৈতিক এবং আপনার পররাষ্ট্রভিত্তিক সিদ্ধান্তগুলো না নিতে পারে। বন্ধুরা, বোঝা যায় মধ্যপ্রাচ্যের সাধারণ নিগৃহীত মানুষের পাশে আছে পুরো মধ্যপ্রাচ্যের 95 থেকে 97% মানুষ। সুতরাং এত বড় মানুষের একটি সমর্থনকে আপনার বাগিয়ে বর্তমান মধ্যপ্রাচ্যের যে সকল রাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক সরকারগুলো রয়েছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মূলত আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক যে সকল এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখানে রাশিয়া কাজ করতে পারে। জনগণের সাথে মিশে জনগণকে সহায়তা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জনগণের সাথে সম্পর্ক তৈরি করলে মূলত আমেরিকার একচ্ছত্রের যে একটি আধিপত্য রয়েছে সেটি ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। তাই রাশিয়া এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইরানের মিলিশিয়া এবং ইরানকে সহযোগিতার মাধ্যমে পক্ষান্তরে প্যালেস্টাইনের সাধারণ জনগণকে সহযোগিতা করার দ্বার খোলা। আর এতে দুটি ফ্রন্ট তৈরি হবে এবং দুটি কলোনি তৈরি হবে। একটা নেতৃত্বে থাকবে সম্ভবত আমেরিকা এবং তার মিত্ররা, মধ্যপ্রাচ্যের যে নেতৃত্বে থাকবে ইসরায়েল, আর অন্যদিকে নেতৃত্বে থাকবে রাশিয়া এবং ইরানের যে কলোনি রয়েছে বা গোষ্ঠী রয়েছে তারা। বন্ধুরা, এক্ষেত্রে দুইটি গোষ্ঠীতে ভাগ হয়ে যদি এরা একটি জ্ঞানজাম বা একটি যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে একে অপরের মুখোমুখি হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ একেবারেই বন্ধ বা অন্ধকারে পতিত হবে। সুতরাং এখানে দুই পক্ষেরই উচিত হবে একটি গঠনমূলক ভূমিকা পালনের মাধ্যমে অবশ্যই মধ্যপ্রাচ্যের ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করা, যেন তারা সামগ্রিক একটি গঠনমূলক সমাধান মেনে নেয়। আমেরিকাও এই চাপের পক্ষে থাকতে পারে। ধন্যবাদ।